সকল দর্শনার্থীকে আমার ইউটিউব চ্যানেল পথের দিশা শিক্ষা নিকেতনের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার আলোচনার যে মূল বিষয় সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের একটি আন্তর্জাতিক কবিতা, মানে ইন্টারন্যাশনাল পোয়েম, যেটা আহ, একটা চিলিয়ান কবির লেখা, পাবলো নেরুদার এক্সট্রাক ভ্যাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত, যার মূল নাম হচ্ছে কর্ন এল্লা। কর্ন এল্লা থেকে সরাসরি আমাদের মানে তোমাদের পাঠ্য দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে নিযুক্ত করা হয়েছে। কর্ন এল্লা, তার আহ, কবিতার নাম হচ্ছে তার সঙ্গে, যেটা অনুবাদ করেছে শক্তি চট্টোপাধ্যায়। আর এই শক্তি চট্টোপাধ্যায় তার পাবলো নেরুদার প্রেমের কবিতা বা পাবলো নেরুদার কবিতা সংকলন, এই কাব্যগ্রন্থে তিনি তার সঙ্গে এই কবিতাটা স্থান দিয়েছেন। তো এই কবিতার ভাববস্তু বুঝতে গেলে আগে তাহলে আমাদের মূল যে কবি, অর্থাৎ পাবলো নেরুদার জীবন কাহিনীর সঙ্গে মিলিয়ে যে কবিতাটা তিনি লিখেছেন, অর্থাৎ কবি যখন কোনো কবিতা বা কোনো সাহিত্য যখন কোনো সাহিত্যিকরা লেখেন, তাহলে তৎকালীন কোনো বিষয়ের দিকে নজর রেখে তারা কবিতা বা সাহিত্যটা লেখেন বা রচনা করেন। তাহলে তার এই যে কবিতাটা তিনি লিখেছিলেন, তৎকালীন তার জীবনে কি ঘটছিল, সেই সময় রাষ্ট্রে কি ঘটছিল, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো তিনি কেন এই কবিতাটা লিখতে গেলেন, হঠাৎ করে তার মাথায় কেন আসলো এই কবিতাটা, অর্থাৎ কর্নেল্লা তার সঙ্গে। তো তার জীবন কাহিনী আগে আমরা একটুখানি ঝালিয়ে নিই। সেটা হচ্ছে, অর্থাৎ তার জীবন কাহিনীর মধ্যেই কিন্তু এই প্রেক্ষাপট লুকিয়ে আছে। তিনি 1904 সালে জন্মগ্রহণ করেছিলেন চিলিতে, সান্টিয়াগোতে। তো তারপর থেকেই কিন্তু তার জীবনে কিন্তু একে একে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসা শুরু হয়ে গেছিল। অর্থাৎ তার জন্মের 2 বছরের মধ্যেই তার মা মারা যান। তো তার বাবার সঙ্গে তিনি জীবনযাপন করছিলেন। 10 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। তো সেই কবিতা লিখতে লিখতে সেই কবিতার প্রতি তার একটা আগ্রহ চলে আসে। তো এইটা তার বাবা ঠিকঠাকভাবে নেননি। তিনি চেয়েছিলেন তার ছেলে যেন অন্যদিকে, এভাবে অন্য কোনো দিকে এগোয়। মানে হয় না, আমাদের যেমন জীবনে একটা একটা ইচ্ছা থাকে যে আমরা এই দিকে নিয়ে পড়াশুনো করবো, এই দিকে এগোবো, কিন্তু আমাদের অভিভাবকদের মত অন্যরকম থাকে। তোমাদের অনেকেরও এটা ফেস করছো ইদানিং, বা করে এসেছো, এরকম অনেকে আছে। তো সেরকম ভাবেই তিনিও ফেস করেছিলেন। তার কবিতার বা তার যে সাহিত্য চর্চা, এটা তার বাবা ঠিকঠাক ভালোভাবে নেননি। তার জন্য তিনি কি করেছিলেন, তার বাবা সমস্ত খাতাপত্র বইপত্র যা ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছিলেন। তারপর থেকে তার মাথায় আরো জেদ চেপে যায় যে আমার কিছু একটা করতে হবে, এই সাহিত্য আমি ছাড়বো না। তিনি সাহিত্যের জন্য মনে প্রাণে, মানে অতপ্রতভাবে জড়িয়ে পড়েছিলেন এই সাহিত্যের সঙ্গে। ঠিক আছে। তো এরপর তিনি কি করলেন, এরপর তিনি তার নাম পরিবর্তন করে দিলেন, অর্থাৎ পাবলো নেরুদা। তার আসল নাম ছিল নেক্তালি রিকার্দো রেন্স বাসুয়ালতো। ঠিক আছে, এটা তার পুরো নাম ছিল। তারপর তিনি যখন এই সমস্যায় পড়লেন, তখন তিনি তার নাম পরিবর্তন করে রাখলেন পাবলো নেরুদা। অর্থাৎ পাবলো পিকাসো থেকে পাবলো নামটা নেওয়া, আর যা জক নেরুদা থেকে নেরুদা টাইটেলটা নেওয়া। তো এই নামটা পরে আইন সিদ্ধ হয়েছিল। অর্থাৎ তিনি তার নিজের নামটা কিন্তু পাল্টিয়ে এটাই রেখে দিয়েছিলেন, পরবর্তীতে পরিবর্তন করেননি তিনি। তো এই ছিল তার সেই সময়কার মানে জীবনের সূচনা। এরপর 1920 সালের পর থেকে তিনি আরো বেশি পরিমাণ কবিতা লেখার প্রতি বা সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে পড়েন। যখন তিনি একে একে দেখছিলেন তার সব সাহিত্যগুলো ধীরে ধীরে আরো বেশি খ্যাতি পাচ্ছিল, প্রতিষ্ঠা পাচ্ছিল, তখন তার সাহিত্যের প্রতি আরো ঝোঁক বাড়ে। এরপর আহ, তার জীবনের টার্নিং আসে, সেটা হচ্ছে 1924 সালে 20 বছর বয়সে তিনি 20টি কবিতা ভালোবাসার এবং একটি গান হতাশার নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন। যেই কাব্যগ্রন্থটা সেই সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে 2025 সাল, তো এই সময়ের মধ্যে প্রায় 100 বছরের মধ্যে এখনো পর্যন্ত চিলিয়ান সাহিত্যে এবং ভারতীয় সাহিত্যে এবং পৃথিবীর সমগ্র সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি সেল হয়েছিল যে কবিতাটা, সেটা হচ্ছে এই 20টা কবিতা, যেটা সাধারণত যৌন উদ্দীপনামূলক কবিতা ছিল।
তো সেই কবিতাটা সেই সময়ে দাঁড়িয়েই 1 মিলিয়ন কপি সেল হয়েছিল, যেটা এখনো পর্যন্ত সাহিত্যের সমগ্র পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত কবিতা। তো যাই হোক, আহ, সেই সময় থেকে তার বুঝতে পারছো তোমরা যে তার সাহিত্য জগতে তিনি কিন্তু একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠছিলেন। আমরা দেখো, আমরা তিনি কিন্তু একটা নোবেল বিজয়ী কবি। অর্থাৎ নোবেল কিন্তু সাধারণত নোবেল পুরস্কার এমনি পায় না মানুষ, সাহিত্যের প্রতিভা যথেষ্ট খ্যাতিনামা না হলে পায় না। আমরা যথারীতি আমাদের শুধু ভারতীয় সাহিত্য, আমাদের বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে বন্দিত। তো আমাদের যদি একটা আমাদের এই সাহিত্য জগৎটাকে আমরা যদি আমাদের ঘর হিসেবে দেখি, তাহলে আমাদের ছাদ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর জানলা দরজা যারা রয়েছে এগুলো হচ্ছে সাধারণত, আর জীবন দাস থেকে শুরু করে আদার্স যা কবিতাগুলো রয়েছে। কিন্তু এর বাইরে যে আকাশ রয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। অর্থাৎ এই যে সাহিত্যের আকাশ, অর্থাৎ পৃথিবীতেও কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত কবি আছেন যাদের সঙ্গে আমরা খুব ভালোভাবে ব্যক্তিগতভাবে পরিচিত নয়। তো চিলিয়ান এই যে কবি পাবলো নেরুদা, তিনিও কিন্তু সেই খ্যাতিমান কবিদের মতো কবিদের মধ্যে একজন। আচ্ছা, তাহলে এই ছিল তার জীবনের প্রেক্ষাপট। এইবার আমরা কবিতার সরাসরি প্রেক্ষাপটে ঢুকবো। তার জীবন কাহিনীর এই যে কবিতা এক্সট্রা ভ্যাকারিয়া কাব্যগ্রন্থ, এটা তার 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত, 54 সাল পর্যন্ত তার জীবনে যে যে জিনিসগুলো ঘটেছিল তিনি এক এক করে কবিতার আকৃতি দিয়েছিলেন। সেইগুলোই তিনি এক্সট্রা ভ্যাগারিয়া কাব্যগ্রন্থে প্রকাশ করেছিলেন, যেটা 1958 সালে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এই সময় তার জীবনে কিন্তু খুব বেশি ওঠাপড়া লেগেছিল। অর্থাৎ তিনি প্রথম, তার বিয়ে হয়েছিল 1930 সালে। তো সেই বৈবাহিক সম্পর্ক 1943 সালে গিয়ে ডিভোর্স হয়ে যায়, যদিও সেই ডিভোর্সটা মান্যতা পায়নি। এরপরেই তিনি কিন্তু তার চেয়ে বড় একজন আহ, আর্জেন্টিনীয় শিল্পী আহ, সঙ্গে তিনি বিবাহ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ঠিক আছে? তো 1943 সালের পরে যে মহিলা তার থেকে 20 বছরের বড় ছিলেন, তো এরপরে তার প্রতি তিনিও ধীরে ধীরে তার সঙ্গে আবেগ হারিয়ে ফেলছিলেন। তার প্রতি টান অতটা অনুভব, মানে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছিল। তো এর 3-4 বছরের মধ্যেই 1945 খ্রিস্টাব্দ নাগাদ তার জীবনে আহ, দ্বিতীয় অর্থাৎ তৃতীয় একজন প্রবেশ করেন, তার নাম মাতিলদে উর্তিয়া। ঠিক আছে? তো এই মাতিলদে উর্তিয়া এর সঙ্গেই তিনি তার বাকি জীবনটা কাটিয়েছিলেন। অর্থাৎ এই যে 1948 সালের পর থেকে তার জীবনটা তুমি বুঝতেই পারছো, তিনি ঘরে যেভাবে আছেন সেইভাবে তিনি সুখী নন, বা আবার বাইরেও তিনি যে ভালোভাবে থাকবেন সেটাও তিনি পারছিলেন না। তার জীবনের সে সময় একটা জটিল পরিস্থিতির মধ্যে তিনি যাচ্ছিলেন। এছাড়াও সেই সময় স্পেনের গৃহযুদ্ধ তার জীবনে প্রভাব ফেলেছিল। তার অনেক পরিচিত কবি এই গৃহযুদ্ধের শিকার হয়েছিল। অর্থাৎ সাধারণত কবি বা সাহিত্যিকদের কাজ কি, দেশের রাজনৈতিক দিকটাই, রাজনৈতিক কিন্তু অনেক কবি আছেন যারা দেশের জন্য সাম্যবাদের প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। তো তেমন অনেক কবিকে তিনি দেখেছেন বলি হয়ে যেতে, এই রাজনীতির বলি হতে। তো এইগুলো তার মনে কিন্তু গভীরভাবে ক্ষত সৃষ্টি করেছিল। তারও অনেক বন্ধু ছিল যারা এই স্পেনের গৃহযুদ্ধের শিকার হয়েছিলেন। যথারীতি এইগুলো কিন্তু তার মনে প্রভাব বিস্তার করছিল। তার ব্যক্তিগত জীবনেও তিনি সুখে থাকতে পারছিলেন না, মাতুল দেবতীর সঙ্গেও পারছিলেন না, প্লাস 20 বছরের যিনি বড় ছিলেন তিনিও তাকে ডিভোর্স দিচ্ছিলেন না। যথারীতি এই পরিস্থিতিতে তার 1955 সাল পর্যন্ত কেটেছে একই রকম পরিস্থিতিতে। তারপর 1955 সালের পরে গিয়ে তিনি তার অফিসিয়ালি ডিভোর্স হয় এবং তিনি তার মাতিলদে উতিয়ার সঙ্গে বিবাহ করেছিলেন 1966 সাল পর্যন্ত, 1966 সালে। এই যে 55 সালের পরের থেকে এত সময়টা কেন গিয়েছে, তার কারণ ততদিন পর্যন্ত কিন্তু তাদের আহ, মানে লিভিং এ ছিলেন, তারা কিন্তু বিবাহ করেননি। 66 সালে গিয়ে বিয়ে করেন এবং 71 সালে গিয়ে তিনি নোবেল পুরস্কার পান। আর 73 সালে গিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। যদিও বলা হয় এইটা যে কবিদের, মানে তিনি যেহেতু রাজনীতিক মধ্যে জড়িয়ে পড়েছিলেন, তাই তার মৃত্যুটাও কিন্তু রহস্য ঘটিত বলে ধরা হয়। তো যদি আমরা প্রসঙ্গে ফিরে আসি, 1948 সাল পরে থেকে তিনি যে কাব্যগ্রন্থ কবিতাগুলো লিখেছিলেন সেটাই কিন্তু 1958 সালে গিয়ে এক্সট্রা ফ্যাকারিয়া কাব্যগ্রন্থে সংকলন হয়। তো এই যে 10 বছরের মধ্যে তার জীবনের যে তার ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক জীবন দুটোই কিন্তু খুব বিশালভাবে প্রভাবিত হয়েছিল। তাই তার কবিতার মধ্যে কিন্তু এই ছাপটা পাওয়া যায়। অর্থাৎ তিনি তার কবিতা, প্রেমের কবিতা লিখতে গেছেন, কখনো রাজনীতি চলে এসছে,
হ্যাঁ, বা রাজনীতির কবিতা লিখতে গেছেন, প্রেম চলে এসছে, এরকমও হয়েছে। তো এই যে তার সঙ্গে এই যে কবিতা, এই কবিতার প্রত্যেকটা লাইন আমরা পড়লে কিন্তু বুঝতে পারবো যে তার জীবনের সঙ্গে এই কবিতার কিন্তু মিল আছে। ঠিক আছে, তো যাই হোক আমরা এবার তাহলে কবিতায় আসি। দেখো, পাবলো নেরুদা এই যে কবিতাটা, তার সঙ্গে এই কবিতাটার চিলিয়ান নাম হচ্ছে আহ, কন এল্লা। ঠিক আছে, তো চিলি আর স্পেন এই দুটোরই কিন্তু একই ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এই চিলিয়ান কবি, তার যে কবিতা কন এল্লা, সেই কবিতাটা কিন্তু শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছিলেন তার সঙ্গে এই কবিতা। আর তিনি এই পাবলো নেরুদার যে কবিতাগুলো, সেইগুলোই একসঙ্গে পাবলো নেরুদার সেরা প্রেমের কবিতা বা কবিতা সংকলন নামে সংকলিত করেছিলেন এই কবিতাগুলো। ঠিক আছে, তো সেই বইতে টোটাল 29টা কবিতা আছে। সেই 29টা কবিতার মধ্যে এই 24 সংখ্যক কবিতা হচ্ছে এই তার সঙ্গে। তো দেখে নেওয়া যাক, আমি যতক্ষণ যে প্রেক্ষাপটটা বললাম কবিতার সঙ্গে সেই লাইনগুলো ম্যাচ করছে কিনা আমরা এবার দেখে নেব। তো দেখো, প্রথম লাইনে আছে, একটু সবাই মন দিয়ে শুনে নিও। সময়টা সুবিধের না, আমার জন্য অপেক্ষা করো। অর্থাৎ তার জীবনের এই যে জটিল পরিস্থিতিতে তিনি বলছেন যে এখন কিন্তু আমাদের সময়টা, আমি খুব ভালো সময়ের মধ্যে নেই। তিনি তার প্রিয়তমাকে বলছেন আমি ভালো সময়ের মধ্যে নেই, তাই আমার জন্য অপেক্ষা করো। অর্থাৎ অপেক্ষা কিন্তু ভালোবাসার আর এক নাম। যেখানে অপেক্ষা থাকে সেখানেই কিন্তু প্রেমটা পরিণতি পায়, নাহলে কিন্তু বিচ্ছেদ হয়ে যায়। তাই তিনি এখানে একটা পরীক্ষার আহ, সুলভ একটা কথাই তিনি বলেছেন যে আমার জন্য অপেক্ষা করো। অর্থাৎ যদি তার ভালোবাসা, তিনি এর আগে যে বিচ্ছেদগুলো তার হয়েছিল, তিনি তার মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন প্রথম থেকেই। তারপরে তিনি তার সঙ্গে ছিলেন, অর্থাৎ মাতুল দেওরটিয়ার আগে যার সঙ্গে 2 বছরের বড়, তার সঙ্গে তিনি বর্তমানে সম্পর্কে আছেন, প্লাস মাতুলদের সঙ্গেও তিনি থাকতে পারছেন না। তো এই দুয়ের মধ্যে উভয় সংকটে পড়ে তিনি এরকম একটা মানে মন, তার এরকম একটা হতাশাগ্রস্ত অবস্থায় তিনি থাকতেন। এই মাতিউলদেরকে শেষমেশ তিনি মানে ভরসা করতে চেষ্টা করছিলেন যে আমি যেন এখানে সারা জীবন থাকতে পারি। তাই তাকে বলছে যে অপেক্ষা করো আমার জন্য। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। অর্থাৎ যেই সময়টা সুবিধার না, সেই সময়টা দুজনে মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে হবে। হুম, খুব সমঝে, সমঝে মানে বুঝে। এই যে অসুবিধার মধ্যে তিনি আছেন, তাই যে কাছের মানুষ সেই তো তাকে বুঝবে। তাই তিনি তার প্রেয়সীর উদ্দেশ্যে তিনি বলছেন যে এই যে অসুবিধার সময়টা আমরা একসঙ্গে থাকতে হবে। তাই দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে, মানে তুমিও আমাকে বোঝো, আমিও তোমাকে বুঝি, দুজনে মিলে আমরা এই পরিস্থিতির মোকাবিলা করব এবং আমরা বুঝে এই সময়টাকে আমরা অতিক্রম করব। পরের লাইন, তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্ট উঠে দাঁড়াবো। আচ্ছা, এরপর তিনি যেটা বলেছেন, সেই কথায় বলে না ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, তার মানে কিন্তু ছোট ছোট পা না, এটা তার একটা শিশুসুলভ সরল ভালোবাসা। ঠিক আছে, যে তার প্রেয়সীর ছোট হাত দুটি, স্নেহ মাখা, ভালোবাসা মাখা সেই হাত দুটি যদি তার হাতে রাখেন, তাহলে তিনি ভরসা পাবেন। এই ভরসা বা আশার উপরেই তিনি কিন্তু তার বাকি জীবনটা চলতে পারবেন তার সঙ্গে। তাই বলছে তুমি যদি ওই ছোট হাত দুটি আমার হাতে রাখো, তাহলে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াতে পারবো। অর্থাৎ আমার কষ্ট হলেও যদি তোমার হাত আমার হাতে থাকে, তাহলে আমি যে ভরসাটা পাবো, সেই ভরসার উপরে বেস করে আমি কিন্তু বাকি পথ এগোতে পারবো। কারণ তার সঙ্গে এর আগে প্রচুর অঘটন ঘটেছে। ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। অর্থাৎ কি ঘটছে আমাদের সঙ্গে, কেন ঘটছে, আমরা এর কেন নিস্তার পাচ্ছি না, পরিত্রাণ পাচ্ছি না, সেই জায়গাটা আমরা এবার আমাদের ভালোভাবে বুঝতে হবে। আগে ব্যাপারটা বুঝবো, তারপরে আমরা আহ্লাদের বিষয়টা পরে। আগে আমরা বুঝে নিই, তারপর যেহেতু তিনি ম্যাচিওর হয়েছেন এতদিন আঘাত খেতে খেতে, তাই তিনি বলছেন আগে আমি সমস্যাটা মেটাবো, তারপর আহ্লাদ বা আধিক্যতা যেগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে আসবে। তাই তিনি কিন্তু সমস্যাটাকে আগে গুরুত্ব দিয়েছেন জীবনের। আচ্ছা, এইখানে দেখো কিন্তু, এটা কিন্তু আমি উপরের মিনিংটা বললাম। এইবার এর ভেতরেও কিন্তু কিছু মিনিং আছে। বলেছিলাম রাজনৈতিক, তার প্রেমের কবিতায় রাজনীতি চলে এসেছে, রাজনীতির কবিতায় প্রেম চলে এসেছে। তো যথারীতি এখানে দুটি হাত কিন্তু, দুটি হাতের যে রূপক সেটা হচ্ছে একদিকে তার হাত, অন্যদিকে হচ্ছে তিনি যে কমিউনিজমের সাপোর্টার ছিলেন। অর্থাৎ সেই সময় দেশের যে কমিউনিস্ট চিন্তা ভাবনা, তিনি কিন্তু লেনিন পুরস্কার পেয়েছিলেন এই সাম্যবাদ প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আছে, তো এই যে সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য সেই সাম্যবাদীদের তার সঙ্গে যারা রয়েছে, তাদের হাতের কথা বলছেন, আর একটা নিজের হাতের কথা বলছেন। এই দুটো হাত কিন্তু একসঙ্গে রেখে
এই রাজনৈতিক পরিস্থিতিকে অতিক্রম করার কথা তিনি বলেছেন। আচ্ছা, এরপরের লাইনে আছে কি দেখো, আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে। আচ্ছা, তার মানে দেখো, এইবার তোমরা এখানেই পুরো মানেটা ক্লিয়ার হয়ে গেছে, ভালো করে ভেবে দেখো। এই যে আমরা এমন একটা জুড়ি, অর্থাৎ এই জুড়িটা থেকে তুমি একটু ভালো করে ভাবো, যে আমি যদি সাংসারিক দিক দিয়ে দেখি, সেখানেও তিনি থাকতে পারছেন না। বাইরে এসছেন তার সঙ্গে থাকতে সুখী আছেন, যেখানে কিন্তু তার সঙ্গে থাকতে পারছেন না। এই যে একটা মানে তার আগে একটা বলে নিই, তিনি যার সঙ্গে ছিলেন মাটিল্দে উঠিয়ে, তিনিও কিন্তু একজনের দ্বারা পরিত্যক্তা। ঠিক আছে, অর্থাৎ দুটো ভাঙা হৃদয় একসঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু তারা একসঙ্গে থাকতে পারছেন না। দুজনেরই কোনো মানে বিশেষ করে কবির প্রতিবন্ধকতার কারণে এটা হচ্ছে আর কি। তাই জন্য তিনি কি বলছেন, আমরা 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 আবার সেরকম একটা জুড়ি। তার মানে দেখো জুড়িটা কেমন আলোচনা করলাম। আচ্ছা, এই যদি আমরা রাজনৈতিক দিক দিয়ে দেখি, তাহলে কিন্তু একটা হচ্ছে রাজতান্ত্রিক দেশে সাম্যবাদ প্রতিষ্ঠা করা, তো এইটাও একটা যুগের বিরোধী কাজ। ঠিক আছে, তো সেটাও সেই দিক দিয়ে দেখতে চাই, সেটাও কিন্তু একেবারে লজিকবিহীন না। আচ্ছা, তাহলে যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, অর্থাৎ তারা বিভিন্ন দিক দিয়ে সেই মাতিলদেও বিভিন্ন দিক দিয়ে বেঁচে সমস্যার মধ্যে দিয়ে বেঁচে এসছে। কবিও বিভিন্ন সমস্যার মধ্যে রীতিমতো যুদ্ধ করছেন, বেঁচে পড়তে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জটিল পরিস্থিতি থেকে বেঁচে এসেছেন। এবং যদি রাজনৈতিক দিক দিয়ে বিচার করা যায়, তাহলে একদিকে তিনি তিনি আর তার সহযোগীরাও কিন্তু, যারা সাম্যবাদের সমর্থক, তারাও কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে পার হচ্ছেন সেই দেশের জটিল পরিস্থিতি। আমি দুটো দিক দিয়েই কিন্তু আলোচনা করব, দেখো দুদিক দিয়ে মিলবে। আচ্ছা, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, অর্থাৎ যদি মনে জোর থাকে যে আমরা বাসা বানাবো বা আমরা থাকতে পারবো, তাহলে ঠিক ওই আহ, পাথরের ফাটলের মধ্যেও কিন্তু জীবন যেমন থাকে, যেমন গাছ জন্মায়, ঠিক সেইভাবে কিন্তু নতুন সম্পর্ক স্থাপন করে একসঙ্গে বসবাস করতে তারা পারবেন, এটা তাদের মনের জোর আছে। এখানে কিন্তু সেই ভালোবাসাই, অর্থাৎ মার্টিলদের ভালোবাসাই কিন্তু কবির মনে এই জোরটা সৃষ্টি করেছে। ঠিক আছে, এটাই কিন্তু তার জীবনের শেষ ভালোবাসা ছিল, এবং এটাই কিন্তু তার অন্তিম জীবন পর্যন্ত তার সঙ্গে ছিলেন তিনি কবি। আচ্ছা, পরের লাইন, সময়টা মোটেও সুবিধের না, রোসো আমার জন্য দাঁড়াও। অর্থাৎ প্রথম যে লাইনটা ছিল সেই লাইনটা আবার ঘুরে ফিরে এসছে, সময়টা আবার বলছেন তিনি সুবিধার না, অর্থাৎ তিনি বারবার কিন্তু বোঝাচ্ছেন যে আমার জীবনে, ব্যক্তিগত জীবনে এবং রাজনৈতিক জীবনে দুদিক দিয়েই কিন্তু আমি এখন সমস্যার মধ্যে রয়েছি, সময়টা মোটেই ভালো কাটছে না। তাহলে বলছে রোসো আমার জন্য দাঁড়াও। তিনি যখন প্রথমে বলছিলেন অপেক্ষা করো, এখানে আবার একই কথা ঘুরে ফিরিয়ে বলছেন রোসো বা অপেক্ষা করো আমার জন্য। অর্থাৎ সেই অপেক্ষায় ভালোবাসার এক নাম। তিনি ভেবেছিলেন যে ভালোবাসার যখন থাকবে পাশে, তিনি আজ বাদে কাল ঠিক তার রাস্তা পরিষ্কারভাবে আবার বেঁচে উঠবেন, তিনি নতুনভাবে জীবন আবার কাটানো শুরু করবেন। হ্যাঁ, সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তিনি আবার জীবনে চলা শুরু করবেন, এটি তার মনে জোর ছিল একটা। তাই তিনি বলছেন আমার জন্য অপেক্ষা করো, আমরা আবার জীবন শুরু করবো একসাথে। তাই তিনি কি বলছেন, কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, যা পারো। দেখো এইখানে দেখো প্রথম কি বলছে, ঝুড়ি নাও শাবল নাও। ঠিক আছে, ঝুড়ি শাবল কেন নেবে? তার কারণ ঝুড়ি শাবল কোনো জায়গায় যেতে যেতে যদি কোনো জায়গায় ক্লান্ত হয়ে পড়েন, তিনি সেখানেই তাকে নিয়ে ঘর স্থাপন করবেন। ঠিক আছে, আবার সেই ঘর বাঁধবেন, সেখানে থাকবেন। সেই শাবল দিয়ে তোমার ওই ঘর খোঁড়ার নামান্তর, বা ঝুড়ি অর্থাৎ সেই মাটিগুলো ফেলার জন্য ঝুড়ি ব্যবহার করা হয়। অর্থাৎ এটা যদি উপমা দেখা যায়, তাহলে কিন্তু সংসার সংসার করার জন্য যেটা দরকার সেটুকুনি তার নিতে বলছেন, তার সঙ্গে জামা কাপড়, অর্থাৎ বাসস্থান আর বস্ত্র, এগুলো থাকলে অন্ন এমনি জোগাড় করে নিতে পারবেন। অন্ন বস্ত্র বাসস্থানের চাহিদা মিটলে আর কিছু তাদের চাই না। অর্থাৎ তারা জীবনে অনেক সংগ্রাম করে আজকে একটা জায়গায় এসেছেন, তাই তারা মানে সাধারণভাবে জীবন কাটাতে যাচ্ছেন। তিনি বলছেন না সোনা দানা টাকা পয়সা কি আছে সেগুলো নিয়ে আসো, তিনি খুব সাধারণভাবে জীবন কাটাতে চাইছেন। তিনি সুখ মানে সুখের যে সংজ্ঞা সেটা তিনি বুঝতে পেরেছিলেন, তাই অত্যন্ত সাধারণভাবে তিনি এগোতে চেয়েছেন বাকি জীবনটা। তাই বলছি যেটুকুনি যা পারছো তাই সঙ্গে করে নিয়ে আসো। তিনি কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে যদি বলতে যাই, যে সাম্যবাদের প্রতিষ্ঠার জন্য কিন্তু খুব বেশি মানে পয়সা কড়ি বা টাকা পয়সা এরকম কোনো দরকার নেই, তাদের দেশের সাম্যবাদ প্রতিষ্ঠার দরকার। তাই বলছে এই মতবাদের যারা সমর্থক, তারা সকলে একত্রিত হওয়ার জন্য এই ছোটোখাটো কিছু জিনিসপত্র, যাদের যেটুকুনি যা পারো কথা সেই অনুযায়ী নিয়েই পাশে দাঁড়াতে বলছে কবি। আচ্ছা, পরের লাইন কি আছে, এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তারাসের জন্যও না। অর্থাৎ
এখন আমাদের এই যে দুর্বিষহ পরিস্থিতিতে আমাদের একে অপরকে প্রয়োজন, কিন্তু কার্নেশন ফুলের জন্য না। দেখো, কার্নেশন ফুলের প্রসঙ্গটা যখন এসেছে, কার্নেশন ফুল জিনিসটা কি আগে তোমাদের বুঝতে হবে। তো দেখো, লাল কার্নেশন প্রেম এবং প্রশংসার প্রতীক, সাদা কার্নেশন শুভেচ্ছা, বিশুদ্ধতা এবং আনুগত্যের প্রতীক, গোলাপি কার্নেশন ধন্যবাদ এবং কৃতজ্ঞতার প্রতীক, হলুদ কার্নেশন বন্ধুত্ব এবং সুরক্ষার প্রতীক, বেগুনি কার্নেশন স্বীকৃতি এবং সম্মানের প্রতীক। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের যেমন দেশে গোলাপ ফুল যেমন বিভিন্ন গোলাপ ফুলের মানে এ অনুযায়ী, কালার অনুযায়ী যেমন তার মানে বিভিন্ন রকম, প্রতীক বিভিন্ন রকম, ঠিক সেই রকম ভাবে চিলি বা আর্জেন্টিনা বা হচ্ছে তোমার স্পেন, এইগুলোরও কিন্তু কার্নেশন ফুলের এই যে কালার, তারও কিন্তু বিভিন্ন রকম গুরুত্ব আছে। তো এইখানে কিন্তু সেই কার্নেশন ফুলের প্রসঙ্গই কবি এনেছেন। অর্থাৎ এক্ষেত্রে কার্নেশন ফুল কেন তাৎপর্যপূর্ণ, তার কারণ এই ক্ষেত্রে কার্নেশন ফুল কিন্তু শুধু প্রেমের জন্য থাকতে বলছেন না, তো অপর যে জিনিসগুলো বিপ্লব বা এইসব কারণের জন্য কিন্তু বলছেন যে এই কার্নেশন ফুলটা আমাদের প্রয়োজন। তো এই ক্ষেত্রে কিন্তু কার্নেশন ফুলের জন্য তিনি থাকতে মানে বলছেন না যে শুধুমাত্র প্রেম ভালোবাসা এই কারণেই আমার পাশে তুমি থাকো। আহ, শুধুমাত্র আহ, মানে প্রেম, প্রেমের প্রয়োজন ছাড়াও আমাদের এখন কি দরকার, শুধুমাত্র প্রেমের ছাড়াও আমাদের থাকার দরকার এখন একসঙ্গে, কেননা আমরা এখন বিপদের মধ্যে আছি। একে অপরের পাশে থাকতে হবে, একে অপরের সঙ্গে থাকতে হবে। ঠিক আছে? তো এই যে শুধুমাত্র কার্নেশন ফুলের জন্য না, আবার কি মধু তালাশের জন্যও না। মানে কি, ফুলের যে মধু, এখানে মধু বলতে যে প্রেমের মধ্যে যে মধুময় মুহূর্তগুলো, তো যে শুধু সেই মধুময় মুহূর্তগুলোর জন্য না, আমাদের এখন বিপদের সময়, আমাদের এখন খারাপ সময়, তোমাদের যখন মধুময় মুহূর্ত আসবে সেটা পরের বিষয়, কিন্তু বর্তমান যেহেতু খারাপ সময়, তাহলে আমাদের এখন ওই সবগুলোর জন্য না, আমাদের থাকতে হবে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের খারাপ সময় পাশে দাঁড়ানোর জন্য। আমাদের কিন্তু মধুময় মুহূর্ত বা এই যে কার্নেশন ফুলের যে ভালোবাসা, এগুলো কিন্তু পরবর্তীতে আছে। তার আগে কিন্তু আমাদের এই খারাপ সময়টা কাটাতে হবে একসঙ্গে, পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে। তাই তিনি বলছেন পরের লাইনেই, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তিনি বলছেন যে আবার কিন্তু সেই রাজনৈতিক প্রেক্ষাপট চলে এসেছে তার কবিতায়। তিনি বলছেন যে আমাদের যে হাতে হাত রেখে চলতে হবে, মানে যেখানে বিপ্লব ঘটবে, সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে দেশে, এটা কিন্তু তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল। ঠিক আছে? তো তিনি সেই ক্ষেত্রে কিন্তু বলছেন যে ধুয়ে মুছে কিন্তু আমরা একে অপরকে সঙ্গে নিয়ে আবার কিন্তু আমরা জীবনের আহ, বাকি জীবনটা কাটাবো। তো এই যে আগুন জ্বালাতে হবে আগে, তার কারণ হচ্ছে যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিটাকে আমাদের আগে সামলাতে হবে, সামলিয়ে তারপরে আমরা পরবর্তীতে বাকি জীবনটা কাটাবো। তো এক্ষেত্রে কিন্তু রাজনীতি আর প্রেম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এর পরের লাইন আছে, দেখো লাস্ট দুটো লাইন, এই যে সুবিধার নয় সময়টা মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবই। অর্থাৎ বলছে কি, আমাদের এই যে সময়টা এত খারাপ একটা সময়, এই যে দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, তো এই সময়টা যতই মাথায় উঁচু করুক, এর মানেটা কি, দেখবা আমাদের জীবনে এমন অনেক সময় বিপদ আসে, দেখা যাচ্ছে আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে একটা বিপদ, যে আমাদের মাথার ছাড়িয়ে গেছে। মানে কি, আহ, মানে এটা একটা সীমা নির্দেশ করে যে আমাদের যে বিপদটা এসছে সেটা আমাদের সীমার বাইরে। তখন কি করার থাকে, তখন কিছুই করার থাকে না, শুধুমাত্র সময়টা অতিবাহিত করার জন্য অপেক্ষা করতে হবে। তো সেই রকমই একটা ব্যাপার, সময়টা যেহেতু অনেকটা বিপদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের সামনে, তো আমাদের এখন কিছুই করার নেই, আমাদের শুধু একে অপরের হাতে হাত রেখে থাকতে হবে। হ্যাঁ, আর কি বলছে, আপনাদের কিছু করার না থাকলেও আমরা চেষ্টা করি তার সঙ্গে যুদ্ধ করে সেখান থেকে আমরা পরিস্থিতিটাকে উতরানোর চেষ্টা করি। তাই তিনি তার প্রেয়সীকে বলছেন যে আমরা আমাদের চার হাতে আর চার চোখে একসঙ্গে সেই বিপদের দিকে চোখে চোখ রেখে কথা বলবো, আহ, হাতে হাত মিলিয়ে যুদ্ধ করব। যুদ্ধ কথার অর্থ হচ্ছে যুদ্ধ করব, অর্থাৎ এই যে পরিস্থিতি, জটিল পরিস্থিতির সঙ্গে আমরা যুদ্ধ করব, যুদ্ধ করে তাকে হারাবো, এবং আমরা ধীরে ধীরে আবার আমাদের জীবনটা কাটাবো। দেখো, তাদের মধ্যের যে প্রেমের এত সুন্দর একটা মধুরতা, সেটা কিন্তু মানে ফুটে উঠতে পারছিল না তাদের জীবনের যে সমস্যা, সে সমস্যার কারণে। তো পরবর্তীতে যে দেখো, এটা কিন্তু আদতে একটা প্রেমের কবিতা, তার কারণ কিন্তু শক্তি চট্টোপাধ্যায় তার যে কাব্যগ্রন্থ পাবলো নেরুদার প্রেমের কবিতা কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছিল, অর্থাৎ কিন্তু এটা প্রেমের কবিতা। সাময়িক কিছু রাজনৈতিক প্রেক্ষাপট আছে, কিন্তু সেটা কিন্তু খুবই সামান্য।
প্রেমের দিক দিয়ে কিন্তু এটা কিন্তু বেশি তাৎপর্যমণ্ডিত। তার কারণ হচ্ছে তার জীবনের সঙ্গে কিন্তু এই যে কবিতাটা, এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবারে ভালো করে প্রথম থেকে লাস্ট অব্দি আবার একটুখানি যাচাই করবে তার জীবন কাহিনীটা, সঙ্গে মিলিয়ে দেখবে কতটা মিলবে। অর্থাৎ এর পরের থেকে কিন্তু তার প্রকৃত যে ভালোবাসা, অর্থাৎ 1943 সাল পর্যন্ত কিন্তু এই মাতিলদের সঙ্গে তিনি ছিলেন। হ্যাঁ, তার যে তৃতীয় স্ত্রী, এটি কিন্তু তার প্রকৃত ভালোবাসা ছিল। এবং তিনি মারা যাওয়ার পর তাকে নিয়ে হচ্ছে মাতিলদেও কিন্তু কবিতা লেখা বা বিভিন্ন সাহিত্য চর্চা শুরু করেছিলেন। সেইগুলো কিন্তু পরবর্তীতে অনেক খ্যাতি তিনি কুড়িয়েছিলেন। তো এই ছিল তোমাদের আজকের মূল কবিতার আলোচনা। তো এই সম্পর্কিত যদি কোনো বিষয় তোমাদের জিজ্ঞাসা থাকে, কোনো কিছু মনে হয় যে কোনো জায়গায় সমস্যা ত্রুটি, সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।